স্যার সমন্বয় জাবেদা কি? জাবেদা। দেখো তোমরা তো জানো যে আমরা জাবেদা করি। আচ্ছা আমি এটা যদিও একটু এক্সট্রা বোঝাচ্ছি, বাট আই থিঙ্ক তোমাদের যেহেতু আমি একটু সুযোগ পেলাম, হ্যাঁ, এবং প্রাসঙ্গিক একটু বলি, তোমরাও একটু মাথায় নাও। এই যে আমরা যে জাবেদা করি না স্যার, প্লেস কথা না, জাবেদা করি, তো তোমরা কিন্তু সবাই জানো যে জাবেদা মেনলি কয় রকম? দুই রকম। একটা কি? সাধারণ, আচ্ছা একটা হচ্ছে সাধারণ জাবেদা, তাই না? আর একটা কি স্যার? বিশেষ জাবেদা। সাধারণ জাবেদা আর হলো বিশেষ জাবেদা, এটা তো আমরা সবাই জানি, তাই না বলো? আচ্ছা এই যে সাধারণ জাবেদা, আচ্ছা আমি বিশেষ জাবেদা যদি বলি, মানে বিশেষ জাবেদা হলো যেখানে সব জাবেদাকে আনা সম্ভব না, সব লেনদেনকে হিসাবভুক্ত করা সম্ভব না, বিশেষ বিশেষ লেনদেনগুলোকে নিয়ে আমরা যে জাবেদা প্রস্তুত করি, যেমন ক্রয় জাবেদা, দেন 2 কি স্যার? বিক্রয় জাবেদা, 3 ক্রয় ফেরত জাবেদা, 4 বিক্রয় ফেরত জাবেদা, 5 নগদ প্রাপ্তি জাবেদা, 6 নগদ প্রদান জাবেদা, তাই না? এগুলো হচ্ছে সব বিশেষ জাবেদা। কেন? কারণ ক্রয় জাবেদায় শুধু ধারে ক্রয়গুলোকেই, পণ্য ক্রয়গুলোকে বসাইতে হবে, অন্য কিছু বসানো যাবে না। বিক্রয় জাবেদায় শুধু ধারে পণ্য বিক্রয়কেই বসাইতে হবে, অন্য আর কাউকে বসানো যাবে না। শুধুমাত্র ধারে ক্রয়কৃত পণ্য ফেরতের জন্য ক্রয় ফেরত জাবেদা, ধারে বিক্রয়কৃত পণ্য ফেরত আসলে বিক্রয় ফেরত জাবেদা। যে কোনো কারণে আমরা যদি টাকা পাই নগদ প্রাপ্তি জাবেদা, যে কোনো কারণে টাকা দিলে নগদ প্রদান জাবেদা। অর্থাৎ এগুলো একদমই স্পেসিফিক প্যাটার্নের, এখানে অন্য কোনো প্যাটার্নকে ইনক্লুড করা যাবে না। ওকে, এই কারণে এগুলো বিশেষ জাবেদা। আর হলো কি স্যার? সাধারণ জাবেদা। দেখো এই সাধারণ জাবেদাগুলোর মধ্যে কি কি আছে জানো? এই যে আমরা আজকে বলতেছি না যে আমরা কি করতেছি? সমন্বয় জাবেদা করতেছি। এই সমন্বয় জাবেদা কিন্তু সাধারণ জাবেদা। সমন্বয় জাবেদা কি? এই যে আমরা বলতেছি সমাপনী জাবেদা, এই সমাপনী জাবেদাও কি? এই যে আমরা বলতেছি বিপরীত জাবেদা, এই বিপরীত জাবেদাও কি? এই যে আমরা বলি প্রারম্ভিক জাবেদা, এই প্রারম্ভিক জাবেদাও কি? সাধারণ জাবেদা। এরা সবাই কোন ধরনের জাবেদা? সাধারণ জাবেদা। বুঝতে পারছো? ওকে, আচ্ছা। তো সাধারণ জাবেদার ছক আমরা জানি নাকি জানি না? জানি। তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। তো আমরা যখন সমন্বয় জাবেদা করব আমরা কিন্তু ওই সাধারণ জাবেদার ছকটাকেই ফলো করব। ওকে, যদিও এইগুলা আমার এইখানে বলা উচিত ছিল না, বাট আমি বললাম যেন তোমরা একটু বুঝো। আসলে এইভাবে একটা চ্যাপ্টারের সাথে আরেকটা চ্যাপ্টারকে লিঙ্ক করে রাখতে হবে, কারণ শিক্ষাটা তো এমন না যে একটার সাথে আরেকটা সম্পর্ক নাই, বরঞ্চ এক জায়গা থেকে আস্তে আস্তে ডালপালা ছড়ায় এত বড় হয়েছে। ওকে, সো তোমাকে কিন্তু এই লিঙ্কগুলোকে মাথায় রাখতে হবে, ধরতে হবে, বুঝতে হবে। ওকে ওকে স্যার, তো এখন আমরা সমন্বয় জাবেদাগুলো একটু দেখব। হ্যাঁ, তো আমরা ফার্স্টে একটা ছক আঁকি। এটা কার? হু ইজ দ্য ম্যান? মুস্তাফিজ। আচ্ছা, জনাব মুস্তাফিজ এর, জনাব মুস্তাফিজ এর সমন্বয় জাবেদা নাকি? সমন্বয় জাবেদা। ওকে, আমরা সমন্বয় জাবেদার ছকটা এঁকে ফেলি। আচ্ছা, আমরা ব্যাখ্যা ট্যাখ্যা দিব না, জাস্ট জাবেদাগুলো দেখি। তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, 2018 ইং। ওকে, আচ্ছা স্যার, এই তো। আচ্ছা, আমরা যখন সমন্বয় জাবেদা করব প্রত্যেকটা জাবেদার তারিখ কত হবে জানো? ডিসেম্বরের 31। ওকে, তাহলে আমরা লিখলাম ডিসেম্বর 31। ওকে, আমরা স্টার্ট করতেছি প্লিজ। তো চলো আমরা শুরু করি। তো সমন্বয় জাবেদা আমরা দিচ্ছি। আচ্ছা, 1 নম্বর সমন্বয় জাবেদাটা একটু দেখি প্লিজ, কথা না, ফোকাস করো, পরে লিখো। 1 নম্বর সমন্বয় জাবেদা। আসো আমরা আগে সমন্বয়টা পড়ি। হ্যাঁ, হিসাবকাল শেষে 10,000 টাকার মণিহারি অব্যবহৃত রয়েছে। তো সমন্বয়টা পড়বা, পড়ে বোঝার চেষ্টা করবা কি বললো।
আচ্ছা, হিসাবকাল শেষে 10,000 টাকার মণিহারি অব্যবহৃত রয়েছে। তার মানে এই যে 10,000 টাকা, এটা কি অব্যবহৃত মণিহারি। এটা কি স্যার? অব্যবহৃত মণিহারি। স্যার বলো, মণিহারি আর অব্যবহৃত মণিহারি দুটা কথা কি সেম না ভিন্ন? ভিন্ন। তাহলে সমন্বয় কি বললো? অব্যবহৃত মণিহারি। সমন্বয় কি বললো? অব্যবহৃত মণিহারি। এখন আমরা রেয়া মিলে কাকে খুঁজবো? অব্যবহৃত মণিহারিকে। কাকে খুঁজবো? যে সমন্বয়ের কথাটাই রেয়া মিলে আছে কিনা। এখন আমরা দেখি রেয়া মিলের মধ্যে কি আছে। মণিহারি মজুদ। কি বলছে? দেখো, এই মণিহারি মজুদ মানে অব্যবহৃত মণিহারি। মণিহারি মজুদ মানে কি? একই কথা, কিন্তু যেটা অব্যবহৃত আছে, যে মণিহারিগুলো অব্যবহৃত আছে, ওই মণিহারিগুলাই তো মজুদ আছে। তাহলে অব্যবহৃত মণিহারি আর মণিহারি মজুদ দুটোটা কথা কি সেম। তাহলে আমার সমন্বয় বললো অব্যবহৃত মণিহারি। আবার দেখলাম রেয়া মিলের মধ্যেও কি আছে? অব্যবহৃত মণিহারি। তাহলে সমন্বয়ের কথাটা রেয়া মিলে আছে না নাই? আছে। এখন বলো তো, এই যে অব্যবহৃত মণিহারি 10,000, এটার জন্য আমি কি জাবেদা দিতে পারবো? না, দিলে কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে এখন আমি কি করব? কম্পেয়ার করব। কার সাথে? রেয়া মিলের সাথে। আর কম্পেয়ার করার ক্ষেত্রে আমরা কি যেন চিন্তা করব? এই যে রেয়া মিলের মধ্যে অব্যবহৃত মণিহারি বা মণিহারি মজুদ দেয়া আছে কত? 22,000। এটা হলো আগের তথ্য। এটা কি আগের তথ্য, যেটা আমরা লিখে রাখছি। বাট বর্তমান তথ্য কি? অব্যবহৃত মণিহারি 10,000। তার মানে আগে আমাদের অব্যবহৃত মণিহারি ছিল কত? 22,000। বর্তমানে আমাদের অব্যবহৃত মণিহারি আছে কত? তার মানে কি ঘটলো? অব্যবহৃত মণিহারি কমে গেল। অব্যবহৃত মণিহারি কমে গেছে কত? 12,000। এই যে অব্যবহৃত মণিহারি কমে গেল 12,000, আমি এই 12,000-এর জন্য জাবেদা দিব। তাহলে বলো, অব্যবহৃত মণিহারিটা কি? সম্পদ। সম্পদ কমে গেলে কি হয়? ক্রেডিট। তাহলে অব্যবহৃত মণিহারি কি হবে? ক্রেডিট। তাহলে আমরা লিখব অব্যবহৃত মণিহারি। আচ্ছা, অব্যবহৃত মণিহারি হিসাব ক্রেডিট, তাই না? অব্যবহৃত মণিহারি হিসাব ক্রেডিট। কয় টাকা? 12,000 টাকা। আর মণিহারি খরচ। মণিহারি খরচ। মণিহারি এটা খরচ না? মণিহারি মানেই তো মণিহারি খরচ। তাই মণিহারি খরচ হিসাব কী হবে? ডেবিট। কত? 12,000। যদি মণিহারি অব্যবহৃত মণিহারি কমে যায়, তাহলে মণিহারি খরচটা কী হবে? বেড়ে যাবে। বুঝছে? ওই তো সাপ্লাইজ মানে অব্যবহৃত মণিহারি। বুঝছি নাকি বুঝি নাই? আচ্ছা বলো, এটা কি অনেক কঠিন না সহজ? কত সহজে তোমরা বুঝে গেলে, তাই না? বলো, খুবই সহজে বুঝে গেছো না? কোনো ঝামেলা হয়েছে না? তাহলে ট্রিকটা কি ছিল? ট্রিকটা ছিল যে আমার সমন্বয়ের কথাটা রেয়া মিলে আছে কিনা আমি খুঁজবো, বাস। এখন সমন্বয়ের কথাটা রেয়া মিলে আছে, সো আমি ডিসিশন নিয়ে নিলাম সমন্বয়ে যা বলছে তার জন্য জাবেদা দেওয়া যাবে না। রেয়া মিলের সাথে সমন্বয়কে কম্পেয়ার করতে হবে, কম্পেয়ার করে জাবেদা দিতে হবে। আর কম্পেয়ার করে আমরা কি দেখলাম? আগে আমার অব্যবহৃত মণিহারি যা ছিল বর্তমানে তা নাই, 12,000 টাকা কমে গেছে। এই যে 12,000 টাকা অব্যবহৃত মণিহারি কমছে, আমি এই 12,000 টাকা অব্যবহৃত মণিহারি হ্রাসের জন্য জাবেদা দিচ্ছি। তাহলে অব্যবহৃত মণিহারি একটা সম্পদ, কমার কারণে কি হলো? ক্রেডিট 12,000। আর অব্যবহৃত মণিহারি কমলে মণিহারি খরচ বেড়ে যায়, তাই মণিহারি খরচ ডেবিট কত? 12,000। ক্লিয়ার? গুড। এবার আসো আমরা 2 নম্বর সমন্বয়টা পড়ি। হ্যাঁ, 2 কি বললো? বিমা খরচ প্রতি মাসে 4,000 টাকা করে অতিক্রান্ত হয়েছে। বিমা খরচ প্রতি মাসে 4,000 টাকা করে অতিক্রান্ত হয়েছে। অতিক্রান্ত হওয়া মানে কি? মেয়াদ উত্তীর্ণ হওয়া। তাহলে কোনো একটা অগ্রিম ব্যয় যদি হ্রাস পায়, সেটাকে আমরা কি বলি? অতিক্রান্ত হয়েছে বা মেয়াদ উত্তীর্ণ হয়েছে। তাহলে অগ্রিম ব্যয় হ্রাস পাওয়া কি? অগ্রিম ব্যয় না ব্যয়? ব্যয় না? তাহলে সমন্বয় বলছে কি? প্রতি মাসে বিমা খরচ কত? 4,000। তো আমরা কয় মাসের অঙ্ক করতেছি? 12 মাসে। তাহলে 4 12 কত? এই 48। 4 12 কত? এই 48,000 টাকা কি অগ্রিম বিমা না বিমা খরচ? বিমা খরচ। এই 48,000 টাকা হচ্ছে বিমা খরচ। কারণ সমন্বয় বলছে প্রতি মাসে বিমা খরচ হয়েছে 4,000 করে। তাহলে 12 মাসে কত হয়েছে? 48,000। প্রতি মাসে 4,000 করে, 12 মাসে কত? তাহলে মোট বিমা খরচ কত? তাহলে সমন্বয় বলতেছে মোট বিমা খরচ 48,000। তাহলে সমন্বয়ের মধ্যে বিমা খরচ বলছে। এখন আমরা দেখি
রেয়া মিলের মধ্যে বিমা খরচ বলছে কিনা, সমন্বয়ের কথাটা রেয়া মিলে আছে কিনা। দেখো রেয়া মিলে কি আছে, তো সমন্বয় কি বলতেছে, অগ্রিম বিমা না বিমা খরচ, আর রেয়া মিল, তাহলে সমন্বয়ের কথাটা রেয়া মিলে আছে না নাই, নাই। সমন্বয় বলছে বিমা খরচ, বাট রেয়া মিল বিমা খরচ বলতেছে না, বলতেছে কি অগ্রিম বিমা। অগ্রিম বিমা আর বিমা খরচ তো এক না, তাহলে সমন্বয়ের কথাটা রেয়া মিলের মধ্যে নাই। তাহলে আমরা কি বুঝলাম, আমরা বুঝলাম সমন্বয়ে যা বলছে তার জন্যই আমরা কি করব, জাবেদা দেব। এখন আর কম্পেয়ার টম্পেয়ারের দরকার নেই। তাহলে সমন্বয় বলছে প্রতি মাসে বিমা খরচ হয়েছে 4,000, তার মানে মোট 48,000। সো আমরা বিমা খরচ 48,000 টাকার জন্যই কি করব, জাবেদা দিব। তাহলে বিমা খরচ এটা কি স্যার, বিমা খরচ, তাহলে বিমা খরচটা কী হবে, ডেবিট হবে, আর অগ্রিম বিমাটা কি হবে, কমে যাবে, ক্রেডিট হবে। তাহলে আমরা এখানে কি লিখব, ডিসেম্বর 31 বিমা খরচ হিসাব ডেবিট কত, 48। আর এই বিমা খরচ হওয়ার কারণে কি হচ্ছে, আমাদের অগ্রিম বিমাটা কমে যাচ্ছে। আমরা তো আর টাকা দিই নাই, দিছি, ওই যে অগ্রিম বিমা ছিল, ওই অগ্রিম বিমাটা কি হয়েছে, কমে গেছে, হ্রাস পাইছে। সো অগ্রিম বিমা হিসাব ক্রেডিট কত স্যার, 48,000। আমি কি বুঝাতে পারলাম? তাহলে প্রতি মাসে অগ্রিম বিমা হ্রাস পেয়েছে, এই কারণে অগ্রিম বিমা ক্রেডিট হয়ে গেছে, আর বিমা খরচটা কি হয়ে গেছে, ডেবিট হয়ে গেছে। টোটাল কত, 48,000 টাকা। ওকে, বুঝতে পারছো সবাই? ওকে ফাইন। এবার আসো 31। এখানে কি বললো, অনুপার্জিত সেবা আয়ের, একটু খেয়াল করো, শুধু বললে হবে না, বুঝে বুঝে বলতে হবে। অনুপার্জিত সেবা আয়ের 40% এখন অনুপার্জিত রয়েছে। আচ্ছা, অনুপার্জিত আয় কত, এই যে অনুপার্জিত আয় কত, 10,000। এই 10,000-এর 40% কত হয়, 4,000। কত স্যার, 4,000। এই 4,000 কি অর্জিত হয়েছে নাকি এখনো অনুপার্জিতই আছে? তাহলে অনুপার্জিত সেবায় আমার যা ছিল অর্থাৎ 10,000, তার 40% অর্থাৎ 4,000 এখনো কি আছে, অনুপার্জিত আছে। তাহলে সমন্বয় বলতেছে, সমন্বয় কি বলতেছে, অনুপার্জিত সেবা আয় কত, 4,000। সমন্বয় বলতেছে অনুপার্জিত সেবা আয় কত, অনুপার্জিত সেবা আয় 4,000। তাহলে সমন্বয় কি বললো, অনুপার্জিত সেবা আয় 4,000। এখন আমরা কি করব, এই সমন্বয়ের কথাটা খুঁজবো রেয়া মিলে আছে কিনা। তাহলে দেখো তো স্যার, রেয়া মিলে অনুপার্জিত সেবা আয় কথাটা আছে না নাই, অনুপার্জিত সেবায় আছে, অনুপার্জিত সেবায় আছে। আবারও বলি, সমন্বয় কি বলছে, সমন্বয় কি বলতেছে, অনুপার্জিত সেবা আয় 4,000 টাকা। তাহলে এখন আমি রেয়া মিলে কাকে খুঁজবো, অনুপার্জিত সেবা আয়কে, আছে না নাই? তাহলে সমন্বয়ের কথাটা রেয়া মিলে আছে না নাই, আছে। সমন্বয়ের কথাটা যেহেতু রেয়া মিলে আছে, তাহলে বলো এই যে সমন্বয়ে যেটা বললো অনুপার্জিত সেবায় 4,000, এটার জন্য আমি কি জাবেদা দিব, না, দিলে ভুল হবে। তাহলে আমি কি করব, রেয়া মিলের সাথে সমন্বয়কে কম্পেয়ার করব, তুলনা করব, রাইট? কিভাবে করব, রেয়া মিলের তথ্যটা হলো আগের তথ্য, আর সমন্বয়ের তথ্যটা কি বর্তমানের তথ্য। তাহলে আগে আমাদের অনুপার্জিত সেবায় কত ছিল, বর্তমানে অনুপার্জিত সেবায় কত, তাহলে আগে 10,000 ছিল, এখন আছে 4,000। তার মানে অনুপার্জিত সেবায় কমে গেছে, অনুপার্জিত সেবায় কি হয়েছে, কমে গেছে। কত কমে গেছে, 6,000। এই 6,000-এর জন্য আমরা জাবেদা দিব। তাহলে অনুপার্জিত সেবায় মানে কি, অগ্রিমায়, অগ্রিমায় যদি কমে যায় তাহলে অগ্রিমায় কি ক্রেডিট হবে না ডেবিট হবে? অগ্রিম আয় তো দায়, দায় কমলে কি হয়, ডেবিট হয় না? তাহলে অনুপার্জিত সেবা আয়টা কি হবে, ডেবিট। তাহলে আমরা এখানে অনুপার্জিত সেবা আয়কে ডেবিট লিখব, অনুপার্জিত সেবা আয় হিসাব ডেবিট, রাইট? অনুপার্জিত সেবা আয় হিসাব ডেবিট কত, 6,000। কত স্যার, 6,000। আর সেবা আয় হিসাব ক্রেডিট কত, 6,000। আমরা কি বুঝতে পারলাম? আচ্ছা, টাকাটা কিভাবে পেলাম, ওই 10,000 থেকে আমরা 4,000-কে মাইনাস করেছি, তাই না বলো? এখানে আমরা টাকাটা কিভাবে পেয়েছিলাম, 22,000 থেকে
আমরা 10,000কে মাইনাস করেছি। দেখো এখানে 4 নাম্বার যেটা বলছে 6 মাস মেয়াদি প্রদেয় নোটটি ফেব্রুয়ারি 1, 2018 তারিখ ইস্যু করা হয়েছে। দেখো এখানে একটা প্রদেয় নোট দেওয়া আছে। প্রদেয় নোট কয় টাকা? 90,000 এবং এখানে বলছে কি 10%। তো আমরা জানি যদি কারোর সাথে পার্সেন্ট থাকে অবশ্যই সুদ ধরতে হবে। কি ধরতে হবে? তাহলে প্রদেয় নোট এটা আমাদের জন্য কি দায়। প্রদেয় নোটটা কি দায়। কত টাকা? 90,000। তাহলে এই যে প্রদেয় নোট 90,000 এটার উপরে আমরা কয় পার্সেন্ট সুদ ধরবো? এটা দ্বারা 1 বছরের সুদ বোঝাচ্ছে। এখন যদি প্রদেয় নোটটা আমরা পুরো 1 বছর ব্যবহার করে থাকি তাহলে আমরা 1 বছরের সুদ দিব। সমন্বয় বলতেছে প্রদেয় নোটটা 1 ফেব্রুয়ারি 2018 তারিখ। তাহলে আমরা কি এটা জানুয়ারি থেকে ব্যবহার করছি না ফেব্রুয়ারি থেকে? তাহলে কি 12 মাস না 11 মাস? এখানে আবার ঘটনা আছে, এটা কয় মাস মেয়াদি? 6 মাস। তাহলে আমি কি 11 মাস ধরবো না 6 মাসে ধরবো? দেখছো দুষ্টামি করছে আর কি বেশ অনেকটা। হ্যাঁ, তাহলে এখানে বলো আমরা অঙ্ক করতেছি 2018 সালের ডিসেম্বরে। কবে? আর এই প্রদেয় নোটটা আমরা ইস্যু করেছিলাম কবে? 1 ফেব্রুয়ারি। কয় মাসের জন্য? 6 মাসের জন্য। তার মানে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, বা শেষ, এর কাহিনী আর নাই। তাহলে আমরা প্রদেয় নোটের উপর সুদ ধরবো কি পুরো 1 বছরের? নো। 11 মাসের? তাও না। কয় মাসের? 6 মাস। তাহলে আমরা 6 মাসে ধরবো, যেহেতু আমরা ফেব্রুয়ারি 1 তারিখে ইস্যু করেছিলাম 6 মাসের জন্য, অর্থাৎ 6 মাস পরে এটা আমরা আবার পরিশোধ করে দিচ্ছি। ওকে, তাহলে কয় টাকা হবে স্যার বলো তো? 4,500 টাকা। কয় টাকা? এই যে 4,500 টাকা, এটা কি প্রদেয় নোটের সুদ না? এটাকে আমরা দিয়েছি না? দেই নাই। কেমনে বুঝলাম? দেখো প্রদেয় নোটের সুদ কত? 4,500 টাকা। তার মানে 6 মাসের জন্য প্রদেয় নোটের জন্য আমাদের সুদ দেওয়ার কথা কত? দেখো আমাদের এই যে সুদ খরচ আছে কত? তাহলে আমরা 4,500 টাকা দিই নাই। কথাটা কি সত্যি নাকি মিথ্যা? নাকি সত্যি মিথ্যা? দুইটাই। দুইটাই। কেমনে? কারণ হলো আমাদের সুদ দেওয়ার কথা কত, কিন্তু আমরা সুদ দিছি কত? 1,000 দিছি। তাহলে দেই নাই কত? এই যে 3,500 আমরা দেই নাই, এটা হলো বকেয়া সুদ। এটা কি বকেয়া সুদ। তাহলে আমরা এখন জাবেদা দিব কত টাকার জন্য? 3,500। এই বরিশাল্লা বোর্ডে কিন্তু ঝামেলার কোশ্চেন করে। আচ্ছা, যারা বরিশালের এরা আবার মাইন্ড করো না। আসলে বরিশালের বোর্ডে কিন্তু একটু প্যাচ গোছ থাকে। হ্যাঁ, তুমি বরিশালের? আচ্ছা আচ্ছা, আমি কি তোমাদের এটা বুঝাইতে পারছি? আচ্ছা দেখো আমি আবারও বলি, প্রদেয় নোট কত টাকা? 90,000 টাকা। এটার উপরে সুদ ধরতে হবে কয় পার্সেন্ট? 10%। সেই অনুযায়ী কত হয়? 9,000। এই 9,000 হলো 1 বছরের সুদ। বাট আমরা কি 1 বছরের সুদ ধরবো না? কেন ধরবো না? কারণ নোটটার মেয়াদি হলো কয় মাস? 6 মাস। অর্থাৎ 6 মাস পর আমরা এটা পরিশোধ করে দিচ্ছি। সো আমরা কিন্তু 1 বছরের সুদ ধরতে পারবো না। কয় মাসের ধরবো? 6 মাস অনুযায়ী কত হয়? 4,500। অর্থাৎ প্রদেয় নোটের সুদ কত? আচ্ছা বলো, প্রদেয় নোটের সুদ এটা কি আমাদের জন্য আয় না ব্যয়? এটা কি সুদ আয় না সুদ খরচ? অবশ্যই সুদ খরচ, কারণ এটা দিতে হবে। এখন দেখো আমাদের কোয়েশ্চেনের মধ্যে সুদ খরচ দেয়া আছে কত? 1,000। বাট দেওয়ার কথা কত? দেই নাই কত? 3,500 দেই নাই। ওকে, তাহলে 3,500 দেওয়ার কথা, 4,500 দিছে 1,000। তার মানে দেই নাই কত? তার মানে আমাদের সুদ খরচ বকেয়া আছে কত? এই সুদ খরচ বকেয়া আছে। তাহলে এটা কি ব্যয় না বকেয়া ব্যয়? বকেয়া ব্যয়টা কি ডেবিট না ক্রেডিট? তাহলে বকেয়া সুদ কি হবে? ক্রেডিট। কত? 3,500। তাহলে আমরা এখানে লিখি বকেয়া সুদ হিসাব ক্রেডিট কত? 3,500। আর সুদ খরচটা কি হয়ে যাবে? সুদ খরচ হিসাব ডেবিট কত? 3,500। আমরা কি বুঝতে পারলাম? তাহলে আমরা এই টাকাটা কিভাবে পেয়েছি একটু ক্যালকুলেশন করে দেখাই। প্রদেয় নোট কত? 90,000। এটার উপরে কয় পার্সেন্ট? 10%। কয় মাস? 6 মাসের। মাইনাস হবে কত? 1,000। এই হলো ক্যালকুলেশন। ডিসেম্বর 31। তাহলে এই ছিল আমাদের সমন্বয় জাবেদা। ওকে স্যার, তাহলে আমরা এখানে কি করে ফেললাম? দেখো আমরা একটা বোর্ড কোয়েশ্চেনের সমন্বয় জাবেদা সলভ করে ফেললাম। আচ্ছা, হয়তো বা আজকে তোমাদের অনেকের কাছে কঠিন লাগছে, কারো কাছে মিডিয়াম মনে হয়েছে, আর যারা অনেক ফোকাস করছে হয়তো তাদের কাছে এগুলো সহজ মনে হয়েছে। বাট বিলিভ মি, যার কাছে যাই মনে হোক আলটিমেটলি এগুলো খুবই সহজ। ওকে, তো
তো আমরা আজকে ফার্স্ট করলাম, এরপর সেকেন্ড ডে, থার্ড ডে, ফোর্থ ডে, যতদিন পর্যন্ত না সহজ হয় ততদিন পর্যন্ত আমরা চেষ্টা চালিয়ে যাব ইনশাআল্লাহ। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। ওকে, আমরা খ করে ফেললাম তাই না? খ তো আমাদেরকে করতে বললো যা সমন্বয় জাবেদা করো। তো দেখো আমরা সবাই সমন্বয় জাবেদা করে ফেলছি, এই যে এগুলো হচ্ছে সমন্বয় জাবেদা। তো সমন্বয় জাবেদা ডান, সমন্বয় জাবেদা করা হয়ে গেছে। এখন আমরা কি করব? গ বললো উপযুক্ত তথ্যের ভিত্তিতে 10 ঘর বিশিষ্ট কার্যপত্র প্রস্তুত কর। তাহলে আমরা এখন একটা 10 ঘর বিশিষ্ট কি প্রস্তুত করব? কার্যপত্র। আমরা জানি যে কার্যপত্র 8 ঘরাও করা যায়, কার্যপত্র 10 ঘরাও করা যায়। তো আমাদের আজকের যে কার্যপত্রটা, এই কার্যপত্রটা কয় ঘরা বিশিষ্ট হবে? 10 ঘর বিশিষ্ট হবে, তাই না? ওকে, তাহলে চলো আমরা অ্যাট ফার্স্ট কি করি, আমরা 10 ঘর বিশিষ্ট একটা কার্যপত্রের ঘর আঁকি। ওকে, আচ্ছা এটার নাম কি? প্রতিষ্ঠানটার নাম কি? জনাব মুস্তাফিজ। তাহলে জনাব মুস্তাফিজ, সাল কত? 2018। তাহলে আমরা 2018 সালের 31 ডিসেম্বরের জন্য কি করব? কার্যপত্র প্রস্তুত করব। জনাব মুস্তাফিজ এর কার্যপত্র, তাই না? কার্যপত্র আচ্ছা 31 ডিসেম্বর 2018 ইং, ঠিক আছে? ঘর রাখতেছি আমরা, একটা 10 ঘর কার্যপত্র রাখবো, তাই না? আচ্ছা স্যার প্লিজ কথা না। আচ্ছা, তো আমরা 10 ঘরা একটা কার্যপত্র আঁকতেছি। তো আমরা ফার্স্টে একটা কাজ করি, একটা বড়সড় একটা ঘর এঁকে নেই। এটা হলো বিবরণ, এই ঘরটার নাম বিবরণ। ওকে, এবার এই যে ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গাগুলোকে আমরা কয়টা ভাগ করব? না, 5 ভাগ করব। মেইনলি কয় ভাগ? মেইনলি 5 ভাগ। ওকে, এই কয় ভাগ করলাম? 5 ভাগ। আচ্ছা, এবার প্রত্যেকটা ভাগকে আবার 2 ভাগ করে ফেলি। ডেবিট ক্রেডিট, ডেবিট ক্রেডিট, ডেবিট ক্রেডিট, ডেবিট ক্রেডিট, এই ডেবিট ক্রেডিট। ওকে, আচ্ছা এই দেখো এই প্রথম ঘরটার নাম হচ্ছে রেয়ামিল। এটা কি স্যার? রেয়ামিল। এটার নাম হলো সমন্বয়, এটার নাম হলো সমন্বিত রেয়ামিল, সমন্বিত রেয়ামিল। ওকে, এটা হলো আয় বিবরণী, আর এটা হলো আর্থিক অবস্থার বিবরণী। ওকে স্যার, রেয়ামিল, সমন্বয়, সমন্বিত রেয়ামিল, আয় বিবরণী, আর কি? আর্থিক অবস্থার বিবরণী। ওকে, ডেবিট ক্রেডিট, ডেবিট ক্রেডিট, ডেবিট ক্রেডিট, ডেবিট ক্রেডিট, ডেবিট ক্রেডিট। ওকে স্যার, হলো? আচ্ছা, এই হলো আমাদের ছক। আচ্ছা, সবাই কি বুঝতে পেরেছ কিভাবে ঘর রাখতে হয়? আচ্ছা, তো এইভাবে আমরা ঘর রাখবো। হ্যাঁ, আচ্ছা স্যার,
তো ঘর আঁকার পর আমরা কি করব? প্লিজ সবাই একটু মনোযোগ দাও, সবাই মনোযোগ দাও প্লিজ। পরে উঠাও স্যার, প্লিজ পরে উঠাও, বাদ দাও। দেখো একটু, এই ঘর আঁকলাম না, আমাদের কার্যপত্র আমরা শুরু করতে, এটা তো খ নাকি গ, সরি এটা কি গ। তাহলে আমরা কার্যপত্র প্রস্তুত করতেছি, কয় ঘোড়া কার্যপত্র প্রস্তুত করতেছি? 10 ঘোড়া। তাহলে আমরা হেডলাইন লিখলাম জনাব মুস্তাফিজের কার্যপত্র, তারিখ বসাই দিব যেটা আছে ওইটাই, 31 ডিসেম্বর 2018 ইং। যেহেতু আমরা 10 ঘোড়া কার্যপত্র করতেছি, সো বিবরণ বাদে টাকার জন্য কয়টা ঘর হবে? 10টা। ঘরগুলোর সিকোয়েন্স আমাদের মাথায় রাখতে হবে। ফার্স্ট ঘরটার নাম কি? রেয়ামিল, দেন সমন্বয়, দেন সমন্বিত রেয়ামিল। এই যে রেয়ামিলের সাথে সমন্বয়কে আমরা যোগ বিয়োগ করে যেই মানটা পাবো ওই মানের নাম কি? সমন্বিত রেয়ামিল। এবার সমন্বিত রেয়ামিলের আয় আর ব্যয়গুলোকে নিয়ে আমরা কি তৈরি করব? আয় বিবরণী। সমন্বিত রেয়ামিলের সম্পদ, দায়, মালিকানা সত্ত্বকে নিয়ে আমরা কি তৈরি করব? আর্থিক অবস্থার বিবরণী। বুঝতে পারলাম? অনেক ইজি না? গুড। স্যার আমার এই বোর্ডে ওই মানে তথ্যগুলো আঁটবে না, এর জন্য আমি আপাততর জন্য আমি এই ঘরগুলো একটু মুছে দিচ্ছি, পরে আবার আমি ওইটাকে নিয়ে আসবো। হ্যাঁ, আপাততর জন্য, কারণ আমার ইনফরমেশন আঁটবে না দেখে। হ্যাঁ, তো স্যার এই ছকটা আঁকার পর আমাদের প্রথম কাজ কি জানো? এই ছকটা আঁকার পর আমাদের প্রথম কাজ হলো আমাদের যে প্রশ্ন, এই যে আমাদের প্রশ্ন দেয়া আছে না, আপাততর জন্য আমি এগুলো মুছে দিচ্ছি। হ্যাঁ, ওটা আমি দেখাচ্ছি সব স্যার। তাহলে আমরা তো ছক আঁকলাম, রাইট? আমরা কার্যপত্রের 10 ঘোড়া ছক আঁকলাম। তো ছক আঁকার পর আমাদের প্রথম কাজ, 1 নাম্বার কাজ কি জানো? 1 নাম্বার কাজ হলো এই যে কোয়েশ্চেনের মধ্যে যে রেয়ামিলটা দেয়া আছে, আমরা এখানে একটা রেয়ামিল দেখতে পাচ্ছি না? এই রেয়ামিলটা যেইভাবে আছে হুবহু সেইভাবে আমরা এখানে রেয়ামিলের ঘরে বসিয়ে দিব। বুঝতে পেরেছি? যেভাবে আছে হুবহু সেভাবে আমরা বসিয়ে দেব। তাহলে বলো ফার্স্টে কি আছে বলো তো স্যার? নগদ। ফার্স্টে আছে নগদ। ডেবিটে কত? 95,000 বসালাম। দেন কি আছে বলো? প্রাপ্য হিসাব। আচ্ছা, প্রাপ্য হিসাব। আচ্ছা, ডেবিটে 20,000 বসালাম। তারপরে কি আছে বলো? মণিহারি। আচ্ছা, মণিহারি মজুদ, রাইট? মণিহারি মজুদ। ডেবিটে কত? 22,000 বসালাম। তারপরে কি আছে বলো? অগ্রিম বীমা। ওকে, অগ্রিম বীমা ডেবিটে কত? 48,000 বসালাম। এরপরে কি আছে? সরঞ্জাম। আচ্ছা, সরঞ্জাম ডেবিটে কত? 1,20,000 বসালাম। এরপরে আছে কি? 10% প্রদেয় নোট। 10% প্রদেয় নোট কোথায়? ক্রেডিটে 90,000 বসালাম। তারপরে কি আছে বলো তো? মূলধন। আচ্ছা, মূলধন ক্রেডিট 1,70,000 বসালাম। উত্তোলন দেয়া আছে, উত্তোলন ডেবিটে কত? 44,000 বসালাম। সেবা আয় দেয়া আছে, সেবা আয় ক্রেডিটে কত? 80,000 বসালাম। অনুপার্জিত সেবা আয় ক্রেডিটে কত? 10,000। সুদ খরচ ডেবিটে কত? 1,000। আর কিছু আছে বলো? নাই। তাহলে দেখো, কার্যপত্র তুমি স্টার্ট করবা কাকে দিয়ে? রেয়ামিলকে দিয়ে। সো কোয়েশ্চেনের মধ্যে রেয়ামিলে যা আছে হুবহু তাই, এক্স্যাক্টলি তাই তুমি কি করবা? তুলে দিবা। ওকে স্যার? আচ্ছা, তাহলে রেয়ামিল তোলা হলো। ওকে, রেয়ামিলের কাজ যখন শেষ, এরপরে আমরা কার কাজ শুরু করব? সমন্বয়ের কাজ। ওকে,
আচ্ছা, এখন আমরা সমন্বয়ের কাজ করব। হ্যাঁ, তো রেয়ামিল বসানোর পর এখন কাকে বসাইতে হবে স্যার? সমন্বয়কে। এবার আসো আমি তোমাদেরকে একটু বলি সমন্বয়গুলো তোমরা কিভাবে বসাবা। দেখো, তুমি সমন্বয়ের তথ্যটা যদি দেখো রেয়ামিলে আছে, তার সোজা নিয়ে বসাবা। সমন্বয়ের তথ্যটা যদি রেয়ামিলে না থাকে, সেক্ষেত্রে কি করবা? না, এই নিচে নতুন করে লিখে তারপরে বসাবা। বুঝছো নাকি বুঝো নাই? বুঝো নাই? আচ্ছা, সমন্বয়ের তথ্যগুলো আমরা কার্যপত্রে কিভাবে বসাবো? যেমন ধরো সাপোজ এখানে প্রত্যেকটা হিসাবকে আমার বসাতে হবে। হ্যাঁ, তো আসো প্রথম জাবেদার প্রথম হিসাবটা কি? মনিহারি খরচ ডেবিট কত? 12,000। তাহলে মনিহারি খরচ কি বললো? আমরা এখানে সার্চ করি, এখানে কি মনিহারি খরচ আছে? মনিহারি মজুদ আছে, বাট মনিহারি খরচ কি আছে? নাই। যেহেতু মনিহারি খরচ নাই, আচ্ছা আমি আরেকটা কথা বলি, আমি একটু বলতে ভুলে গেছি। আমাদের রেয়ামিল বসানো হলো, রেয়ামিল বসানো শেষ। ওকে, তাহলে আমরা রেয়ামিলের যোগ, আচ্ছা থাক, দরকার নেই, এটা বাদ দাও। আচ্ছা আমরা বসাই দিই। রেয়ামিল বসানো যদি হয়ে যায় তাহলে যোগ ফলটা এখানে লিখে দাও, 3,50,000 ক্লোজ, 3,50,000 ক্লোজ। ওকে, তাহলে আমরা রেয়ামিল বসালাম এবং রেয়ামিলের যোগফলটাও আমরা বসিয়ে দিলাম। ওকে, এবার আসো আমরা সমন্বয়গুলো বসাবো। তো সমন্বয় বসানোর জন্য আমি কি বলছিলাম, যে সমন্বয় বসানোর নিয়ম হলো তুমি সমন্বয়ের হিসাবটা পড়বা, অ্যান্ড দেন এটাকে সার্চ করবা রেয়ামিলের মধ্যে আছে কিনা। যদি থাকে তার সোজা সমন্বয়ের ঘরে বসাবা, যদি না থাকে তাহলে নিচে নতুন করে লিখে বসাবা। যেমন দেখো এখানে ফার্স্টে কি বলছে, প্রথম সমন্বয়টা কি? মনিহারি ডেবিট, মানে মনিহারি খরচ ডেবিট, আর কি অব্যবহৃত মনিহারি ক্রেডিট, এটাই তো। আচ্ছা, তাহলে ফার্স্টে কি? মনিহারি খরচ ডেবিট 12,000। এই যে মনিহারি খরচ, এই মনিহারি খরচ কথাটা দেখো তো রেয়ামিলে আছে না নাই? নাই। যেহেতু নাই, তাহলে আমরা নতুন করে নিচে লিখব মনিহারি খরচ হিসাব। আমরা নতুন করে লিখলাম, কি লিখলাম? মনিহারি খরচ হিসাব। কোথায় বসাবো? ডেবিটে। কত? 12,000। কোন ঘরে বসাবো? সমন্বয়ের ঘরে। কারণ এই তথ্যগুলো কি রেয়ামিল? না, এই তথ্যগুলো কি? যেহেতু এরা সমন্বয়ের তথ্য, তাই এদের টাকা আমরা কোথায় বসাবো? সমন্বয়ে বসাবো। ওকে, তাহলে মনিহারি খরচ সমন্বয়ের ডেবিটে কত? 12,000 টাকা বসাচ্ছি সমন্বয়ের ঘরে। ওকে, পরেরটা কি? অব্যবহৃত মনিহারি, মানে কি? মনিহারি মজুদ। অব্যবহৃত মনিহারি আর মনিহারি মজুদ কি একই কথা? তাহলে অব্যবহৃত মনিহারি বা মনিহারি মজুদ কি? ক্রেডিট। কত? এখন বলো আমাদের রেয়ামিলে মনিহারি মজুদ আছে না নাই? আছে। তাহলে আমি কি নিচে নতুন করে লিখবো মনিহারি মজুদ বা অব্যবহৃত মনিহারি? আমি কিন্তু লিখবো না। আমি কি করব, এই মনিহারি মজুদ এটা সোজা সমন্বয়ের ঘরে গিয়ে বসাবো। কত? 12,000 বসাবো। বুঝতে পারলাম? তোমরা একটা কাজ করতে পারো, সেটা হলো স্কেলিং করে রাখতে পারো, যেন সমস্যা না হয়, বসাতে যেন প্রবলেম না হয়। তোমরা এইভাবে স্কেলিং করে নিতে পারো। ওকে, এটা যদি করে নাও তাহলে তোমাদের মানগুলো, মানে একটার মান আরেকটার ঘরে যাবে না। ওকে স্যার। আচ্ছা, তাহলে আমরা মনিহারি খরচ 12,000 টাকা যেহেতু রেয়ামিলে পাচ্ছি না, তাই নতুন করে আমরা নিচে লিখলাম মনিহারি খরচ কত? 12,000। যেহেতু আমরা অব্যবহৃত মনিহারি বা মনিহারি মজুদ রেয়ামিলে পেয়ে গেছি, সো আমরা ওই রেয়ামিলের যে তথ্য মনিহারি মজুদ, ওইটার সোজা কার ঘরে বসালাম? সমন্বয়ের ঘরে। কোথায় বসালাম? ক্রেডিট। টাকা ডেবিটে থাকলে ডেবিটে বসবে, ক্রেডিটে থাকলে। এবার বুঝছো সমন্বয় কিভাবে বসাতে হয়? গুড। আচ্ছা, তাহলে প্রথম জাবেদার ডান। এবার আমরা দ্বিতীয় জাবেদায় যাই। আচ্ছা, দ্বিতীয় জাবেদায় কি বললো? বিমা খরচ ডেবিট কত? 48,000।
কি বলছে? বিমা খরচ। খুঁজো এখানে বিমা খরচ আছে না নাই? নাই। এখানে অগ্রিম বিমা আছে, বিমা খরচ আছে নাই। তাহলে আমরা নিচে নতুন করে লিখবো, তাই না? বিমা খরচ, বিমা খরচ সমন্বয়ে লিখলাম কত? 48,000 ডেবিটে, তাই না? আচ্ছা, এরপরে কি বলছে? অগ্রিম বিমা, অগ্রিম বিমা ক্রেডিট কত? 48,000। খুঁজি আমরা, অগ্রিম বিমা আছে না নাই? আছে না অগ্রিম বিমা? তাহলে অগ্রিম বিমার সোজা সমন্বয়ের ঘরের ক্রেডিটে আমরা কত লিখলাম? 48,000। ঠিক আছে স্যার, ডান। ওকে ফাইন। এবার আসো 3 নম্বর সমন্বয়, অনুপার্জিত সেবা আয় ডেবিট 6,000। কি স্যার? অনুপার্জিত সেবায়। এখন বলো অনুপার্জিত সেবায় রেয়া মিলে আছে না নাই? আছে না? এই যে অনুপার্জিত সেবায়, তাহলে আমি কি নতুন করে লিখবো বলো? না। তাহলে এই অনুপার্জিত সেবায়ের সোজা আমরা কোথায় বসাবো? ডেবিটে। কত? 6,000 হলো। আর কি বললো স্যার? সেবা আয় ক্রেডিট 6,000। এই যে সেবা আয় ক্রেডিট, তাহলে সেবা আয় এটা কি আমার রেয়া মিলে আছে না নাই? আছে। তাহলে আমি কি নতুন করে লিখবো? না, লিখবো না। এই যে সেবা আয়, এটার পাশে আমরা কোথায় লিখবো? ক্রেডিটে। কত স্যার? 6,000। বুঝতে পারলাম? আচ্ছা, এরপরে লাস্ট সমন্বয়, এটাও ডিসেম্বর 31, সুদ খরচ ডেবিট কত? 3,500। এখন বলো সুদ খরচ আছে না নাই? আছে। সুদ খরচ আছে না? আছে। তাহলে আমি কি নতুন করে লিখবো? না। তাহলে সুদ খরচ এটা সোজা আমি সমন্বয়ের ঘরে ডেবিটে লিখবো। কত? 3,500। আর কি আছে বলো? বকেয়া সুদ বা প্রদেয় সুদ। ব্যয় বকেয়া থাকলে আমরা বকেয়া ব্যয়টাকে বকেয়া ব্যয় না লিখে আমরা কি লিখবো স্যার? প্রদেয়। কি লিখবো? তাহলে বকেয়া সুদ বা প্রদেয় সুদ। এখন বলো প্রদেয় সুদ এটা কি আছে এখানে কোথাও? প্রদেয় সুদ নাই। তাহলে আমরা নিচে লিখলাম প্রদেয় সুদ। তাহলে প্রদেয় সুদ হিসাব এটা কোথায় বসবে স্যার? ক্রেডিটে। প্রদেয় সুদ হিসাব কোথায় বসবে? ক্রেডিটে। কত? 3,500। এখন আর কেউ আছে বসার মতো? আচ্ছা, তোমরা কি এটা বুঝেছো? বকেয়া ব্যয়কে আমরা কি বলি? প্রদেয় ব্যয়। বকেয়া ব্যয়কে বকেয়া ব্যয় না বলে কি বলা যায়? তো বকেয়া সুদকে আমরা প্রদেয় সুদও বলতে পারি। তাহলে দেখো স্যার, আমরা যখন কার্যপত্র করি, কার্যপত্র করার জন্য খুব নেসেসারি কি? ঠিকঠাকভাবে সমন্বয়গুলো করা। তুমি যদি ঠিকঠাকভাবে সমন্বয়গুলো করতে পারো, কার্যপত্র কত সহজ খেয়াল করো। হ্যাঁ, অনেক বড়, ইটস ট্রু যে এটা অনেক বড়, বাট বড় হইলেই যে কঠিন বিষয়টা এমন না। তাহলে আমরা প্রথমে কি করেছিলাম বলো তো স্যার? আমাদের প্রথম কাজটা কি ছিল? প্রথম কাজটা হলো আমাদের এই যে রেয়া মিলের তথ্যগুলোকে যেমনি আছে হুবহু আমরা বসালাম। এরপর আমাদের দ্বিতীয় কাজটা কি স্যার? দ্বিতীয় কাজটা হলো যে আমরা সমন্বয় করেছি খতে, এই সমন্বয়গুলো ধরে ধরে আমরা সমন্বয়ের ঘরে বসিয়েছি। তবে বসানোর ক্ষেত্রে আমরা একটা নিয়ম ফলো করছি, সেটা হলো আমরা যে সমন্বয়ের যে হিসাবটাকে বসাচ্ছি কার্যপত্রে, ওই হিসাবটা যদি রেয়া মিলে থাকে তাহলে আমরা তার সোজা সমন্বয়ের ঘরে বসাচ্ছি। যদি রেয়া মিলে না থাকে তাহলে আমরা নিচে নতুন করে লিখে দেন সমন্বয়ের ঘরে বসাচ্ছি। যেমন মনিহারি খরচ রেয়া মিলে নাই, দ্যাটস ওয়াই আমরা নতুন করে মনিহারি খরচ লিখে সমন্বয়ের ঘরে ডেবিটে বসাইছি। কত? 12,000। আচ্ছা, কেন ডেবিটে বসাইছি? কারণ টাকাটা ডেবিটে আছে। এরপর অব্যবহৃত মনিহারি বা মনিহারি মজুদ ক্রেডিটে কত? 12,000। যেহেতু মনিহারি মজুদ আমার রেয়া মিলে আছে, সো আমি আর নতুন করে লিখি নাই, আমি এই মনিহারি মজুদের সোজা সমন্বয়ের ঘরে ক্রেডিটে বসিয়েছি। কত? 12,000। বিমা খরচ এটা যেহেতু আমার রেয়া মিলে নাই, তাই আমি নিচে নতুন করে বিমা খরচ লিখেছি, লিখে সমন্বয়ের ঘরে বসিয়েছি। কত? 48,000, তাই না? অগ্রিম বিমা যেহেতু আমার রেয়া মিলে আছে, তাই অগ্রিম বিমার সোজা আমি সমন্বয়ের ঘরে ক্রেডিটে বসিয়েছি। কত? 48,000। টাকা ডেবিটে থাকলে আমি ডেবিটে বসাবো, ক্রেডিটে থাকলে ক্রেডিটে বসাবো। আর যেহেতু এই টাকাগুলো আমি কোত্থেকে পাচ্ছি? সমন্বয় থেকে, সো আমি কার ঘরে বসাবো? সমন্বয়ের ঘরে বসাবো। ওকে, এইভাবে আমরা সবগুলো টাকা বসিয়ে দিচ্ছি। ওকে, ডান। তাহলে রেয়া মিল বসানো হলো, দেন সমন্বয় বসানো হলো। এই দুইটা জিনিস তুমি যদি প্রপারলি বসাতে পারো, অ্যাপ্রোপ্রিয়েটলি বসাতে পারো, তাহলে মনে করো তোমার অঙ্ক হয়ে গেছে। এরপরে আমরা কি করব দেখো। আচ্ছা, ওটা মুছেছিলাম, এখন আবার লিখতে হলো, মানে এই যে এতটুকু বোঝানোর জন্য আর কি। ওকে, আমরা আবার স্টার্ট করি। হ্যাঁ, তোমরা বুঝতেছো স্যার? ওকে ফাইন। তাহলে আমরা রেয়া মিল বসালাম, আমরা সমন্বয় বসালাম। এইবার আমাদের করণীয় কি বলো তো স্যার?
সমন্বিত রেয়ামিল। এবার করণীয় কি? আচ্ছা রেকর্ড কি হচ্ছে? আচ্ছা এবার আমাদের করণীয় হচ্ছে কি স্যার? সমন্বিত রেয়ামিল। স্যার একটু ফোকাস করো প্লিজ। সমন্বিত রেয়ামিল, এটা থেকে বুঝতেছো যে সমন্বয় আর রেয়ামিলকে মিলাইলে কি পাওয়া যাবে, তাই না? সমন্বয় আর কি রেয়ামিল, এই সমন্বয় আর রেয়ামিল এই দুইটাকে যোগ বিয়োগ করলে আমরা যে রেজাল্ট পাবো ওই রেজাল্টের নাম কি বলতো? সমন্বিত রেয়ামিল। ওকে, এখন আসো রেয়ামিলের সাথে সমন্বয়কে আমরা হয় যোগ করব নয়তোবা বিয়োগ করব। তো যোগ করার নিয়ম কি? যদি একই দিকে থাকে, যদি দুইটাই ডেবিট ডেবিট হয় তাহলে কি হবে? যোগ। যোগফলটা সমন্বিত রেয়ামিলের কোথায় বসবে? ডেবিট। আবার যদি ক্রেডিট ক্রেডিট হয় কি করব? যোগ। এবং যোগফলটা সমন্বিত রেয়ামিলের কোথায় বসাবো? ক্রেডিট। কিন্তু যদি ডেবিট ক্রেডিট হয়, রেয়ামিলে আছে ডেবিটে, সমন্বয় আছে ক্রেডিটে, কি হবে? বিয়োগ। রেয়ামিলে আছে ক্রেডিটে, সমন্বয় আছে ডেবিটে, কি হবে? বিয়োগ, তাই না? এবং বিয়োগের ক্ষেত্রে আমরা বিয়োগ ফলটা কোথায় বসাবো? যেটা বড় ওই দিকে বসাবো। ডেবিট বড় হলে ডেবিটে বসাবো সমন্বিত রেয়ামিলের, আর যদি ক্রেডিট বড় হয় তাহলে সমন্বিত রেয়ামিলের ক্রেডিটে বসাবো। বুঝছে? ওকে, এই তার মানে ওই যে তোমরা যেভাবে ব্যালেন্স করো কাইন্ড অফ ওই রকমই। হ্যাঁ, আসো তাহলে আসো নগদ একটু খেয়াল করো। নগদের কথা যদি আমরা চিন্তা করি তাহলে নগদ রেয়ামিলের ডেবিটে আছে কিন্তু সমন্বয়ে কি আছে? তাহলে এখানে যোগ বিয়োগের কিছুই নাই। রেয়ামিলের ডেবিটে যা আছে আমরা সমন্বিত রেয়ামিলের ডেবিটে তাই বসাবো, ৯৫,০০০ টাকা, তাই না? আচ্ছা আমরা এই যে এই ডটগুলো ইউজ করতে পারি, এগুলো অনেক ইফেক্টিভ হবে। হ্যাঁ, আচ্ছা একটু খেয়াল করো প্লিজ। প্রাপ্য হিসাব, আচ্ছা প্রাপ্য হিসাব রেয়ামিলের ডেবিটে আছে বাট সমন্বয়ে কি আছে? না। তাহলে যা আছে তাই ডেবিটে ২০,০০০, সমন্বিত রেয়ামিলের ডেবিটে বসিয়ে দিলাম। মণিহারি মজুদের কথা দেখো। মণিহারি মজুদ রেয়ামিলের ডেবিটে আছে কত? ২২,০০০। সমন্বয়ে আছে না নাই? কোথায় আছে? ক্রেডিটে। তাহলে দেখো মণিহারি রেয়ামিলের ডেবিটে ২২,০০০, সমন্বয়ের ক্রেডিটে কত? ১২,০০০। তাহলে এই দুইটা টাকা কি যোগ হবে না বিয়োগ হবে? বিয়োগ করলে কত হয়? ১০,০০০। কে বড়? ডেবিট। সো আমরা সমন্বিত রেয়ামিলের ডেবিটে বসাবো কত? ১০,০০০। ওকে, আবার দেখো অগ্রিম বীমা রেয়ামিলের ডেবিটে কত? ৪৮,০০০, তাই না? আচ্ছা অগ্রিম বীমা ৪৮,০০০। আচ্ছা সমন্বয়ের ক্রেডিটে কত? আচ্ছা ৪৮,০০০ই ছিল এটা? জি স্যার। শিওর? শিওর। আচ্ছা আমি দেখছি। হ্যাঁ স্যার ৪৮,০০০ ছিল। দেখি তো আমরা অগ্রিম বীমাটা দেখি। তাহলে অগ্রিম বীমা কত? ৪৮,০০০। রেয়ামিলের ডেবিটে ৪৮,০০০, সমন্বয়ের ক্রেডিটে ৪৮,০০০। তাহলে এটা ডেবিট আর এটা কি ক্রেডিট। যোগ হবে না বিয়োগ হবে? বিয়োগ হলে কি হয়? জিরো, কিছুই থাকে না। ওকে, জিরো দেওয়ার দরকার নেই, ডট দিয়ে দাও। সরঞ্জাম রেয়ামিলের ডেবিটে ১,২০,০০০, সমন্বয়ে কি আছে? নাই। তাহলে রেয়ামিলের ডেবিটেরটা সমন্বিত রেয়ামিলের ডেবিটে বসাও ১,২০,০০০। আচ্ছা প্রদেয় নোট রেয়ামিলের ক্রেডিটে কত? ৯০,০০০। সমন্বয়ে কি আছে? না। তাহলে সমন্বিত রেয়ামিলের ক্রেডিটে বসিয়ে দিই ৯০,০০০। ওকে, মূলধন রেয়ামিলের ক্রেডিটে কত? ১,৭০,০০০। সমন্বয়ে কি আছে? না। তাহলে আমরা কি করব? সমন্বিত রেয়ামিলের ক্রেডিটে বসিয়ে দিব ১,৭০,০০০। তার মানে যোগ বিয়োগ থাকলে যোগ বিয়োগ করে বসাবো, আর যদি না থাকে যা আছে তাই বসাবো, তাই না? আচ্ছা উত্তোলন রেয়ামিলের ডেবিটে কত? ৪৪। সমন্বয়ে কি কিছু আছে? নাই। তাহলে আমরা ডেবিটে বসাচ্ছি ৪৪,০০০। স্যার এখানে যদি তুমি কোনো ভুল করো তোমার ম্যাথ কিন্তু কাটা যাবে, হবে না। হ্যাঁ, তো সাবধানে করতে হবে। আচ্ছা সেবায় দেখো তো স্যার, সেবায় রেয়ামিলের ক্রেডিটে কত? ৮০,০০০। সমন্বয়ের ক্রেডিটে কত? তাহলে কি হবে? দুইটা যোগ হবে। রেয়ামিলও ক্রেডিট, সমন্বয়ও কি ক্রেডিট, তাহলে দুইটা কি হবে? যোগ হবে। যোগফলটা আমরা কোথায় বসাবো? সমন্বিত রেয়ামিলের ক্রেডিটে বসাবো কত? ৮৬,০০০। আচ্ছা অনুপার্জিত সেবায় রেয়ামিলের ক্রেডিটে কত? ১০, সমন্বয়ের ডেবিটে কত? ৬। দুটা যোগ হবে না বিয়োগ হবে? বিয়োগ হবে। বিয়োগফল কত? ৪,০০০। ৪,০০০ কোথায় বসবে? ক্রেডিটে। তাহলে সমন্বিত রেয়ামিলের ক্রেডিটে বসবে কত? ৪,০০০। সুদ খরচ রেয়ামিলের ডেবিটে কত? ১,০০০। সমন্বয়ের ডেবিটে কত?
3,500, দুইটা কি হবে যোগ, যোগফল কোথায় বসবে? সমন্বিত রেয়ামিলের ডেবিটে বসবে, তাই না? কত? 4,500। ওকে, এটা তো রেয়ামিলের যোগফল, এটার তো আর কোনো কাজ নেই, আছে বলো? আচ্ছা, মনিহারি খরচ রেয়ামিলে নাই, জাস্ট সমন্বয়ে আছে। কোথায় আছে? সমন্বয়ের ডেবিট। সো আমরা সমন্বিত রেয়ামিলের ডেবিটে বসাবো, কত? 12,000। বিমা খরচ রেয়ামিলে নাই, সমন্বয়ের ডেবিটে 48,000। সো আমরা সমন্বিত রেয়ামিলের ডেবিটে বসিয়ে দিলাম 48,000। প্রদেয় সুদ রেয়ামিলে নাই, সমন্বয়ের ক্রেডিটে আছে 3,500। সো আমরা সমন্বিত রেয়ামিলের ক্রেডিটে বসিয়ে দিলাম 3,500। বসানো কমপ্লিট, ডান। তাহলে আমরা কি বুঝলাম যে আমরা সমন্বিত রেয়ামিল কিভাবে করব? তাহলে রেয়ামিলের সাথে সমন্বয়কে যোগ অথবা বিয়োগ করে আমরা কি করব? সমন্বিত রেয়ামিল করব। ওকে, তাহলে এখানে যেমন রেয়ামিলে আছে, সমন্বয়ে নাই, সো রেয়ামিলেরটা সমন্বিত রেয়ামিলে চলে গেছে। এখানে যেমন সমন্বয়ে আছে, রেয়ামিলে নাই, সো সমন্বয়টা কোথায় চলে গেছে? সমন্বিত রেয়ামিলে গেছে। যার যার দিকেরটা তার তার দিকে যাবে। আর যোগ বিয়োগের ক্ষেত্রে যেটা বড় সেটার দিকে যাবে, তাই না? ওকে স্যার, একটা বিষয় আমি তোমাদেরকে একটু বলি। যখনই তোমরা সমন্বিত রেয়ামিল করে ফেলবা, এই সমন্বিত রেয়ামিল করার পর আমরা কি করব? এই সমন্বয় আর সমন্বিত রেয়ামিলের যোগফলগুলো নামিয়ে ফেলব। ওকে, তা আমরা যদি সমন্বয়ের যোগফলগুলো নামাই, ফলগুলো আমরা এখন নামাই, ডেবিটেরগুলো যদি করি, তাহলে কত? 6,000 যোগ 3,500 যোগ 12,000 যোগ 48,000 ইকুয়াল এখানে কত হয়? 69,500। আমরা ক্লোজ করে দিলাম। সেম ক্রেডিটগুলোকে যোগ করে ফেলি। 12,000 প্লাস 48,000 প্লাস 6,000 প্লাস 3,500 ইকুয়াল 69,500। ক্লোজ। বুঝলাম স্যার? তাহলে আমার ডেবিটের যোগফল ক্রেডিটের যোগফল মিলে গেছে না? ওকে ফাইন, তার মানে আমার সমন্বয় হয়েছে, এখানে কোনো ঝামেলা হয়নি। এবার আসো আমরা সমন্বিত রেয়ামিলটাকেও যোগ করে ফেলি এবং দোয়া করবা যেন অবশ্যই মিলে। হ্যাঁ, আচ্ছা, না মিললে অঙ্ক কাটা। তা আমরা ফার্স্টে ডেবিটেরটা যোগ করি। 95,000 যোগ 20,000 যোগ 10,000 যোগ 1,20,000 যোগ 44,000 যোগ 4,500 যোগ 12,000 যোগ 48,000 ইকুয়াল 3,53,500। ক্লোজ। সেমভাবে ক্রেডিটগুলো যোগ করে ফেলি। 90,000 যোগ 1,70,000 যোগ 86,000 যোগ 4,000 যোগ 3,500 ইকুয়াল 3,53,500। তার মানে মিলে গেছে, আলহামদুলিল্লাহ মিলে গেছে। হ্যাঁ, আচ্ছা, তো দেখো সমন্বিত রেয়ামিল আমরা যখন করে ফেলবো, সমন্বিত রেয়ামিল করার পর এই সমন্বয় আর রেয়ামিল এগুলো পুরো ভ্যালুলেস হয়ে যাবে। আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য বলতেছি, এই রেয়ামিল আর সমন্বয় এই টাকাগুলা কি হয়ে যাবে? ভ্যালুলেস। এই টাকাগুলোর আর কোনো কাজ নাই। এখন আমরা পরবর্তী স্টেপে কি করব বলো তো? আয় বিবরণী করব। আর কি করব বলো তো? এই যে আয় বিবরণী যে আমরা করব, কার উপর ভিত্তি করে? সমন্বিত রেয়ামিলের উপর। কার উপর? এই সমন্বিত রেয়ামিলের টাকাগুলোকে দিয়েই আমরা কি করব? আয় বিবরণী করব। আর কি করব? আর্থিক অবস্থার বিবরণী করব। সো সমন্বিত রেয়ামিল হয়ে যাওয়ার পর এই রেয়ামিলের টাকাগুলো সব কি? ভ্যালুলেস। এই সমন্বয়ের টাকাগুলো সব কি? ভ্যালুলেস। এই টাকাগুলোকে আর ইউজ করা যাবে না। ওকে, আসো তাহলে এখন আমরা কি করব স্যার বলো সবাই? আয় বিবরণী। আচ্ছা, এখানে আমরা যারা আছি সবাই জানি আয় বিবরণী মানে কি? এমন একটা বিবরণী যেখানে শুধুমাত্র আয় আর ব্যয়গুলোকে নেওয়া হয়। আয় বিবরণীতে কাকে নেওয়া হয়? আয় আর ব্যয়গুলোকে। তাহলে এই যে এখানে আমাদের বিবরণে যে হিসাবগুলো আছে, এই হিসাবগুলোর যাকে আয় মনে হবে তাকে কোথায় নিব? আয় বিবরণীতে। যাকে ব্যয় মনে হবে তাকে কোথায় নিব? ব্যয় বিবরণী না আয় বিবরণী? আচ্ছা, যাকে আয় মনে হবে তাকে আয় বিবরণীতে নিব, যাকে ব্যয় মনে হবে তাকেও কোথায় নিব? আয় বিবরণীতে। ওকে, আর আর্থিক অবস্থার বিবরণী কাকে বলে স্যার?
আর্থিক অবস্থার বিবরণী হলো এমন একটা বিবরণী যে বিবরণীর মধ্যে আমরা কাকে দেখাই? সম্পদকে, দায়কে, মালিকানা সত্ত্ব। তাহলে এখানে যাকে যাকে আমার সম্পদ মনে হবে তাকে কোথায় নিব? আর্থিক অবস্থার বিবরণীতে। যাকে দায় মনে হবে কোথায় নিব? আর্থিক অবস্থার বিবরণীতে। যাকে মালিকানা সত্ত্ব মনে হবে তাকে কোথায় নিব? আর্থিক অবস্থার বিবরণীতে। ওকে। আর সমন্বিত রেয়ামিলের ডেবিটে টাকা থাকলে আমরা টাকা আয় বিবরণীর কোথায় বসাবো? ডেবিটে। বা আর্থিক অবস্থার বিবরণীতে কোথায় বসাবো? ডেবিটে। আচ্ছা, সমন্বিত রেয়ামিলে টাকা যদি ক্রেডিটে থাকে আমরা আয় বিবরণীর কোথায় বসাবো? ক্রেডিটে। অথবা আর্থিক অবস্থার বিবরণীর কোথায় বসাবো? বুঝছি আমরা। তুমি দেখবা সমন্বিত রেয়ামিলে টাকাটা কোথায় আছে, ডেবিটে থাকলে ডেবিটেই বসবে, ক্রেডিটে থাকলে ক্রেডিটেই বসবে। এবার আয় বিবরণী হোক অথবা আর্থিক অবস্থার বিবরণী হোক, যাই হোক। স্যার আসো আমরা একটু দেখি ফার্স্টে কি আছে বলো তো? নগদ। বলো এই নগদ এটা কি? সম্পদ। তাহলে সম্পদ কোথায় যাবে? আর্থিক অবস্থার বিবরণীতে। কোন টাকাটা? সমন্বিত রেয়ামিলের টাকাটা। কোন টাকাটা? এখানে তো যাই থাকুক আমরা সব বাদ দিয়ে শুধু কাকে কাউন্ট করব? আচ্ছা, তাহলে নগদ এটা একটা সম্পদ। কত টাকা? ৯৫,০০০। সেই ৯৫,০০০ টাকা যেহেতু ডেবিটে আছে আমরা আর্থিক অবস্থার বিবরণীর কোথায় বসাবো? ডেবিটে বসাবো। আর্থিক অবস্থার বিবরণীর কোথায় বসাবো? ডেবিটে। আচ্ছা, টাকা ডেবিটে থাকলে ডেবিটেই যাবে, ক্রেডিটে থাকলে ক্রেডিটেই যাবে। যদি আয় আর ব্যয় হয় কোথায় যাবে? আয় বিবরণীতে। যদি সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব হয় কোথায় যাবে? আর্থিক অবস্থার বিবরণীতে। তাহলে নগদ এটা কি বলো তো? সম্পদ। তাহলে এটা কোথায় যাবে? আর্থিক অবস্থার বিবরণীতে। কত টাকা? ৯৫,০০০ টাকা। কোথায় আছে? ডেবিট, সো ডেবিটে। অথবা এইভাবে বলতে পারো এটা সম্পদ, তাই ডেবিট, তাই না? পরেরটা কি? প্রাপ্য হিসাব। এটাও কি? সম্পদ। কত টাকা? ২০,০০০। কোথায় যাবে? আর্থিক অবস্থার বিবরণীর ডেবিট। তারপরেরটা কি? মণিহারি মজুদ। এটা কি স্যার? সম্পদ। কি স্যার? সম্পদ। সো কোথায় যাবে? আর্থিক অবস্থার বিবরণীতে। কয় টাকা? ১০,০০০। তাহলে ১০,০০০ আর্থিক অবস্থার বিবরণী ডেবিট। আচ্ছা, তারপরেরটা কি? অগ্রিম বীমা। অগ্রিম বীমার কোনো ব্যালেন্স আছে বলো? এই যে দেখো সমন্বিত রেয়ামিল কি 0 হয়ে গেছে, তার মানে এটা বাদ। ওকে। সরঞ্জাম এটা কি স্যার? সম্পদ। সরঞ্জাম কি? সম্পদ। কোথায় যাবে? আর্থিক অবস্থার বিবরণীতে। কয় টাকা যাবে? ১,২০,০০০। তাহলে ১,২০,০০০ ডেবিটে। এরপরটা কি? প্রদেয় নোট। প্রদেয় নোট কি স্যার? দায়। প্রদেয় নোট কি? কোথায় যাবে? আর্থিক অবস্থার বিবরণীতে যাবে। কয় টাকা? ৯০,০০০ ক্রেডিটে। আচ্ছা, এরপরে কি? মূলধন। মূলধন কি স্যার? মালিকানা সত্ত্ব। কোথায় যাবে? আর্থিক অবস্থার বিবরণীতে যাবে। কয় টাকা? ১,৭০,০০০ ক্রেডিট আছে, ক্রেডিটে যাবে। তারপরেরটা কি স্যার? উত্তোলন। উত্তোলনও কি? মালিকানা সত্ত্ব। উত্তোলন কি? মালিকানা সত্ত্ব হ্রাস। সো কোথায় যাবে? আর্থিক অবস্থার বিবরণীতে যাবে। কয় টাকা? ৪৪,০০০ টাকা। ডেবিট আছে, ডেবিটে যাবে। এরপরেরটা কি? সেবায়। স্যার সেবায় কি? আয়। সেবায় কি? আয়। আয় কোথায় যায়? আয় বিবরণীতে। কত টাকা? ৮৬,০০০ টাকা। আয় বিবরণীর ক্রেডিটে যাবে। তারপরেরটা কি? অনুপার্জিত সেবায়। অনুপার্জিত সেবায় মানে কি? অগ্রিমায়। অগ্রিমায় কি আয়? অগ্রিমায় কি? দায়। তাহলে কোথায় যাবে? আর্থিক অবস্থার বিবরণীতে। কোথায় যাবে? আর্থিক অবস্থার বিবরণীতে যাবে। কয় টাকা? ৪,০০০ ক্রেডিট আছে, ক্রেডিটে যাবে। তারপরেরটা কি? সুদ খরচ। সুদ খরচ কি স্যার? ব্যয়। ব্যয় কোথায় যাবে? আয় বিবরণীতে। কোথায় যাবে? আয় বিবরণীতে। কয় টাকা? ৪,৫০০ টাকা। তাহলে ৪,৫০০ ডেবিটে আছে, আয় বিবরণী ডেবিটে যাবে। আচ্ছা, এরপরেরটা কি? মণিহারি খরচ। মণিহারি খরচ কি? ব্যয়। কোথায় যাবে? আয় বিবরণীতে যাবে। কয় টাকা? ১২,০০০ টাকা। ডেবিট আছে, ডেবিটে যাবে। বীমা খরচ কি স্যার? ব্যয়। কোথায় যাবে? আয় বিবরণীতে। কয় টাকা? ৪৮,০০০ টাকা। ডেবিট আছে, ডেবিটে যাবে। ব্যয় এমনি তো ডেবিটে যায়, টাকাও ডেবিটেই আছে। এরপরেরটা কি বলো? প্রদেয় সুদ। প্রদেয় সুদ মানে কি? বকেয়া ব্যয়। প্রদেয় সুদ মানে বকেয়া ব্যয় কি ব্যয় নাকি দায়? দায়। কোথায় যাবে? আর্থিক অবস্থার বিবরণীতে যাবে। কোথায় যাবে? আর্থিক অবস্থার বিবরণীতে যাবে। কয় টাকা? ৩,৫০০ ক্রেডিট আছে, ক্রেডিটে যাবে। হয়ে গেল বসানো।
সহজ না বলো? অনেক ইজি। দেখো এটা দেখতে কত ভয়ঙ্কর লাগে না বলো? কি বড়, কত বড়, তাই না? যারা জীবনের ফার্স্ট টাইম কার্যপত্র দেখে ওদের হার্ট অ্যাটাকের মতো অবস্থা, আল্লাহ এত বড় কেমনে করব। আমি গত ক্লাসে বলছিলাম যে তুমি যদি সমন্বয় পারো তাহলে কার্যপত্র শেষ। স্যার এই জন্য মাহিতাদের একদিনেই কার্যপত্র আমি শেষ করে দিচ্ছি। অনেক ইজি না বলো? খুবই সহজ। ওকে, আমরা কি বসালাম স্যার? প্লিজ কথা না। আচ্ছা আমরা কি বসিয়েছে? ওকে, আমাদের বসানো হয়েছে, এখনো কিন্তু কার্যপত্র শেষ হয় নাই, আমাদের আরেকটু কাজ বাকি আছে। আচ্ছা বাকি কি? এই যে আমরা আয় বিবরণীতে মানগুলো বসালাম, এখন আমাদের মুনাফা হয়েছে না ক্ষতি হয়েছে সেটা বের করতে হবে। আর হলো গিয়ে আর্থিক অবস্থার বিবরণীর দুই সাইডকে মিলাইতে হবে। ওকে, আচ্ছা এটার জন্য আমরা এক কাজ করতে পারি স্যার, আমরা নিচে আমরা এক্সট্রা আরও 2টা ঘর রাখবো। এখন নিচে এক্সট্রা কয়টা ঘর রাখবো? 2টা বা 3টা ঘর রাখবো। আচ্ছা এই যে ব্যালেন্স, এটার জন্য একটা ঘর গেল, নেট মুনাফার জন্য একটা ঘর। হ্যাঁ, এই একটা ঘর তুমি বাড়তি রাখবা নেট মুনাফা বসানোর জন্য। হ্যাঁ, এইবার আমরা যোগফলটা নামাই এখানে। স্যার একটু খেয়াল করো, আমরা ফার্স্টে আয় বিবরণী থেকে মুনাফা বা ক্ষতি নির্ণয় করব। আমরা জানি আয় বিবরণীর ক্রেডিট দিকে কি বসে? আয়। আর আয় বিবরণীর ডেবিট দিকে কি বসে? ব্যয়। এখন যদি তোমার মনে হয় যে তোমার আয় বেশি ব্যয়ের তুলনায়, তার মানে মুনাফা হয়েছে। আর যদি মনে হয় না ব্যয় বেশি, তাহলে তোমার কি হয়েছে? ক্ষতি হয়েছে। এখন তুমি যদি দেখো ডেবিট দিকে কয়টা আইটেম আছে? 3টা, 4,500, 12,000, 48,000। আচ্ছা 48 আর 12তে কত হয় বলো তো? 60। 60,000 আর 4,500 কত হয়? 64,500। আমাদের মোট ব্যয় কত? 64,500। মোট আয় কত? 86,000। এখন তোমরাই বলো ব্যয় বেশি না আয় বেশি? আজকে বানেন রে রোজায় ধরছে, ও সব উল্টাপাল্টা বলতেছে। আমাদের মোট ব্যয় কত? 64,500। মোট আয় কত? কে বড়? আয় বড়। তাহলে বলো মুনাফা হয়েছে না ক্ষতি হয়েছে? স্বাভাবিক, মুনাফা হয়েছে। আচ্ছা আর আমরা তো সবাই ব্যালেন্স করতে পারি না বলো? ব্যালেন্স করার নিয়ম কি? বড় দিকটাকে দুই সাইডেই বসাইতে হয়। তাহলে আমার ডেবিট দিক বড় না ক্রেডিট দিক বড় বলো তো? ক্রেডিট দিক বড়। আমরা একটা ঘর খালি রেখে যেটা বড় ওইটাকে আমরা দুই সাইডেই বসাবো। তাহলে 86,000, 86,000। যেহেতু আয় বড় তাহলে আমি আয়ের যোগফলটা দুই সাইডে বসালাম। ওকে, এবার আয়ের যোগফল থেকে আমরা কি করব? ব্যয়গুলোকে বাদ দিব। তাহলে আমার আয় হচ্ছে 86,000, এখান থেকে আমি মাইনাস করে দিই ব্যয়গুলোকে। 48,000 মাইনাস 12,000 মাইনাস 4,500 ইকুয়াল, তাহলে হয় 21,500। কত হয়? এই 21,500 আমি ছোট দিকে বসাচ্ছি। কোন দিকে? ছোটোর দিকে। যেহেতু ডেবিট দিকটা ছোট, আমি ছোটোর দিকে বসালাম। কত? 21,500। এটাই তো ব্যালেন্স করার নিয়ম। বড়োর যোগফলটা দুই সাইডে বসবে, আর যে দিক ছোট ওই সাইডে কি বসবে? বিয়োগফল বসবে। যেহেতু ডেবিট ছোট, সো ডেবিট দিকে আমরা বিয়োগফলটা বসালাম। কত? 21,000। এই 21,500 নাম কি হবে স্যার? নেট মুনাফা। এই যে এখানে আমরা লিখে দিলাম, এই 21,500 নাম কি স্যার? নেট মুনাফা। তাহলে আমরা আয় বিবরণীর ডেবিট দিকে নেট মুনাফা বসালাম, তাই না? কত? 21,500। এখন দেখো এই যে নেট মুনাফা আয় বিবরণীর কোথায় বসছে? ডেবিট। সো এটা পরবর্তীতে আর্থিক অবস্থার বিবরণীর ক্রেডিটে চলে যাবে। কোথায় চলে যাবে? তাহলে নেট মুনাফা আয় বিবরণীর কোথায় বসে? ডেবিট। আর আর্থিক অবস্থার বিবরণীর, আর ক্ষতি হইলে নেট ক্ষতি আয় বিবরণীর কোথায় বসতো? ক্রেডিটে। আর আর্থিক অবস্থার বিবরণীর ডেবিটে। বুঝছি আমরা? হ্যাঁ, দেখো নেট মুনাফা মূলধনের সাথে যোগ হয় না বলো? যেহেতু মূলধন ক্রেডিট, তাহলে নেট মুনাফাও কি? আর নেট ক্ষতি মূলধন থেকে কি হয়? বিয়োগ হয়। যেহেতু মূলধন ক্রেডিট, তাহলে নেট ক্ষতিটা কি হবে? ডেবিট। বুঝছি নাকি বুঝি নাই? তাহলে নেট মুনাফা যদিও আয় বিবরণীর ডেবিটে বসছে, আর্থিক অবস্থার বিবরণীর কোথায় যাবে? কেন? ওই যে মূলধনের সাথে যোগ হওয়ার কারণে। বুঝছে? আর নেট ক্ষতি হইলে কোথায় বসতো? আয় বিবরণীর ক্রেডিটে। আর আর্থিক অবস্থার বিবরণীতে কোথায় যেত? ডেবিটে। কেন? ওই যে মূলধন থেকে বাদ যাওয়ার কারণে। বুঝাতে পারতেছে? সবাই বুঝতেছ? গুড। এখন আমরা যেটা করব, আমাদের কাজ শেষ। এখন আমরা আর্থিক অবস্থার বিবরণীর ডেবিটের যোগফল বসাবো এবং ক্রেডিটের যোগফল বসাবো, আর দোয়া করব মনে মনে যেন মিলে যায়। কারণ যদি দুই সাইডের যোগফল মিলে, তার মানে আমাদের পুরো পরিশ্রমটা সার্থক।
আর যদি যোগফল না মিলে তার মানে আমাদের অঙ্ক হয়নি। ওকে, না না, এক সেট করে এক সেট দিয়ে দেওয়া যাবে না, করতে হবে। তাহলে আসলে আমরা আগে ডেবিটের যোগফলটা নামাই। ৯৫,০০০ প্লাস ২০,০০০ প্লাস ১০,০০০ প্লাস ১,২০,০০০ প্লাস ৪৪,০০০ ইকুয়াল, তাহলে এখানে কত হয়? ২,৮৯,০০০। ওকে স্যার, এবার আসলে আমরা ক্রেডিট দিকটা যোগ করি। ৯০,০০০ প্লাস ১,৭০,০০০ প্লাস ৪,০০০ প্লাস ৩,৫০০ প্লাস ২১,৫০০ ইকুয়াল ২,৮৯,০০০। আলহামদুলিল্লাহ আপনারই মিলছে। মিলে গেছে। ওকে, মিলে গেছে। তাহলে আমাদের আর্থিক অবস্থার বিবরণী ডেবিটের যোগফল ক্রেডিটের যোগফল ২,৮৯,০০০ ২,৮৯,০০০ মিলে গেছে। তার মানে আমাদের ম্যাথটা হয়েছে।